মানুষের হৃদয়ে রেখে যাব জমি আগামীর জন্য অতলান্ত গভীর বিশ্বাস। সে অমল বিশ্বাস নিয়েই মানুষ ফোটাবে নতুন ফুল, গাঁথবে আলোর মালা। মানুষের ভেতরেই আছে নন্দিত কানন, মোহময় জ্যোৎস্না। আত্মিক উদ্ভাসে মানুষই গড়ে বিশ্বময় অলৌকিক সেতু। যা কিছু অন্ধকার পরিপন্থী সভ্যতার, তার বিনাশ শুধু সময় অপেক্ষা। মানুষ রয়েছে জেগে, বুকে নিয়ে স্বপ্ন অফুরান। আলোকিত প্রাণী বয়ে নিয়ে চলে স্রোতস্বিনীর প্রাকৃত ধারা, উষা লগ্নের প্রথম গীতিকা। মানুষের হৃদয়ে রেখে যাব জমি আগামীর জন্য অতলান্ত গভীর বিশ্বাস। নমস্কার, আমি জয়দীপ চট্টোপাধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাগত সান্নিধ্য নামাঙ্কিত অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী চন্দনা দাস। নমস্কার চন্দনা দি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আমরা বেশ কিছুক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলছিলাম যে আপনি একাধারে একজন শিক্ষয়িত্রী এবং আপনার আরেকটি হচ্ছে সারস্বত সত্তা। আপনি সঙ্গীত এবং আবৃত্তির সঙ্গে, কবিতার সঙ্গে বসবাস করছেন। তো আমরা বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করছিলাম যে শিক্ষকরা শুধুমাত্র পেশাগতভাবে শিক্ষাদান নয়, তার একটা মানুষ গড়ার কারিগর হিসেবে সমাজে তিনি নমস্য এবং পূজ্য। তো আমরা সেই প্রসঙ্গে বেশ কিছুটা কথা বললাম। এবার একটি বিষয় একটু আলোকপাত করতে চাই যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তথ্য প্রযুক্তির সময়, এই সময় সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের কিন্তু অনেকটা দখল করে আছে। তো আপনি একজন বাচিক শিল্পী হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে এই সোশ্যাল মিডিয়া আমাদের পক্ষে কি কতটা পজিটিভ একটা এফেক্ট নিয়ে আসছে? দেখুন, সোশ্যাল মিডিয়া বিজ্ঞানেরই একটা আশীর্বাদ, তাই তো? আমরা যেমন বলি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ছোট্টবেলা থেকে আমরা তো এটা নিয়ে বহু লেখালেখি পড়া সব করে এসেছি। তা বিজ্ঞানটাকে আমরা যেভাবে আমরা ব্যবহার করব, বিজ্ঞান সেভাবেই কাজ দেবে। ঠিক তেমনভাবেই সোশ্যাল মিডিয়াকে কিন্তু আমি ভাবি ওর অনেক ইতিবাচক দিক আছে। কেউ যদি নেতিবাচক দিক দিয়ে নেগেটিভ কিছু কাজ করে, সেটা যে ব্যবহার করছে তার অক্ষমতা বা তার চারিত্রিক দুর্বলতা। আমি ব্যক্তিগতভাবে বলবো সোশ্যাল মিডিয়া বর্তমানে প্রচণ্ড দামি, প্রচণ্ড উপকারী জিনিস। কেন বলছি? আমার নিজের পরিচিতিটাই হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। করোনার পর থেকে খুব বেশি দিন আমি উদ্ভাসিত হইনি। আমার স্কুল জীবন নিয়েই আমার দিন কেটেছে, ওইটাই আমার গণ্ডি ছিল। কিন্তু তারপর থেকে যে বাড়িতে বসলাম, তারপরে আমি অবসরও গ্রহণ করলাম। কিন্তু আমি এখন আমার পরিচিতি একমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শুধু নিজের পরিচিতি না, সোশ্যাল মিডিয়ায় আপনি দেখুন কি বলবো, কি পাচ্ছেন না, কত মানুষের সাথে যোগাযোগ, কত নতুন জিনিস জানতে পারা। পৃথিবী এখন হাতের মুঠোয় এসে গেছে শুধু সোশ্যাল মিডিয়ার জন্য। সব থেকে বড় কথা যে বিভিন্ন যে মানুষের সৃজনশীলতা, কেউ হয়তো অসাধারণ গান করেন, কেউ আবৃত্তি করেন, কেউ ছবি আঁকেন, কেউ ফটোগ্রাফি, শিল্প সংস্কৃতির যে বিভিন্ন অঙ্গন, সেই যে মানুষগুলো কাজ করছেন, তিনি হয়তো আমি বলবো যে দক্ষিণ 24 পরগনার কোনো প্রত্যন্ত অঞ্চলে আছেন, যেখান থেকে হয়তো কলকাতার সরাসরি তার সঙ্গে সংযোগ নেই,
কিন্তু সে কিন্তু আসার মতো তার ক্ষমতাও নেই, ক্ষমতা নেই, যোগাযোগ নেই, কিন্তু সে হয়তো ভালো লিখছে, তার মধ্যে হয়তো একটা সহজাত প্রতিভা রয়েছে যেটাকে সে ডেভেলপ করছে। তো আমরা কিন্তু এরকম অসংখ্য লেখক আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে উঠে আসতে দেখেছি, বাচিক শিল্পীকে তো দেখেইছি। তাই কত ভালো হাতের কাজ করে, কত ভালো করে, কত অজপাড়া গা। দেখুন একটা বৃদ্ধ এত সুন্দর সেই বাঁশের জিনিস বানাচ্ছে, হ্যাঁ, একটা বাচ্চা মাটি দিয়ে এত সুন্দরভাবে, অত্যন্ত দরিদ্র শ্রেণীর, যে সেগুলো ফোকাস হচ্ছে। এই মিডিয়া না থাকলে আমরা কোথা থেকে জানতাম? না, তাছাড়া আমরা যে করোনার সেই গৃহবন্দী সেই সময়ে আমরা দেশে বিদেশে কত মানুষের সঙ্গে আমাদের সংযোগ তৈরি হয়েছিল, এগুলো তো একটা বড় আমাদের প্রাপ্তি বলা যেতে পারে। একদম। আমরা একই বাংলা ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করছি এবং আমরা জানি সারা পৃথিবীতে জীবন জীবিকার তাগিদে বাঙালি ছড়িয়ে আছেন। তো আমাদের মধ্যে একটা মেলবন্ধনের সেতু রচনা হয়েছিল। তো এটাও আমি বলবো যে কিছু নেগেটিভ একটা সব জিনিসেরই থাকে, যেটা আপনি বলছিলেন যে এক সময় কি আমরা যখন লিটল ম্যাগাজিনের লেখালেখি শুরু করেছিলাম, তো তখন আমরা একজন সম্পাদক মশাইয়ের কাছে পাঠাতাম লেখাটা। এবার তিনি সেটা নির্বাচন করে যদি বুঝতেন যে লেখাটা ভালো, তাহলে ওটা ছাপতেন, আর না হলে হয়তো বলতেন এটা বদলে দিতে বা লেখাটা ডেভেলপ করতে। কিন্তু এখন এটা আবার একটা প্রবণতা যে কিছু একটা লিখেই সেটাকে তক্ষুনি পোস্ট করে দেওয়া। তো তাতে কি হচ্ছে যে মান রক্ষা হচ্ছে না। এমনি আমাদের সমস্ত সিনিয়ররা বলেন, এখন আমরাও বলি যে লেখার পরে লেখাটা একটু ফেলে রাখতে কয়েকটা দিন, তারপরে সেটা রিরাইট করে তারপর সেটা যদি প্রকাশ হয় তাহলে তার মানটা রক্ষিত হয়। কিন্তু এখন মানুষের আর কি ধৈর্য নেই। এখন তো বড় কবিতাও কেউ শুনতে চায় না, গানও শুনতে চায় না, এখন রিল এখন সেকেন্ডে চলে এসেছে। তো সুতরাং আমরা বলবো যে আমরা যে ভালো পজিটিভ যে গুণগুলো আছে আমরা যদি সেগুলো তো অবশ্যই আমরা নেব। এবং আমরা যখন একটা কবিতা কোনো তৈরি করতে গেলে আমরা কত কত মানে অন্যান্য আমাদের পূর্বসূরীরা সেই কবিতাগুলো কিভাবে উপস্থাপনা করেছেন সেগুলো কিন্তু আমরা গাইডলাইন্স হিসেবে আমরা কিন্তু ইউটিউবে পাচ্ছি। এটা একটা বড় প্রাপ্তি। অবশ্যই করে কিন্তু আমরা 10টা শোনার পরে কিন্তু আমাদের চিন্তা ভাবনা আসছে যে আমরা এর থেকে কি করে আরেকটু বেটার করতে পারবো। তো এই সুযোগগুলো কিন্তু আমাদের কাছে এখন উইকিপিডিয়া থেকে আমরা অজস্র তথ্য পাচ্ছি। সুতরাং আমি তো বলবো যে আমাদের কাছে একটা অনন্ত জ্ঞান ভান্ডার খুলে গেছে। এখন সেটাকে কিভাবে ব্যবহার করব সেটা আমাদের ব্যাপার। এইটাই হলো কথা। আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারি। পারমাণবিক বোমা তো তৈরি হয়েছে, পারমাণবিক বোমাটা এবার কোথায় কিভাবে ব্যবহার করা হবে তার উপর ডিপেন্ড করছে। না, বোমা নয়, আপনি যেটা বলতে চাইছেন যে মানে পারমাণবিক শক্তি সেটা আমরা মেডিকেল সায়েন্সে বা বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করতে পারি, আবার ধ্বংসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। সুতরাং আমরা কিভাবে ব্যবহার করব তার উপরই নির্ভর করছে সবটাই। এবং এখন বলতে পারি আমরা আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাও কিন্তু এখন মানে কি বলবো একটা বড় রকম আমাদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। যদিও এটা আমাদের খুব একটা ক্লিয়ার এখনো আমি হইনি, বা এটা কতটা ভালো আমি সেটাও জানি না। না, এখন ব্যাপার হচ্ছে যে এটা নিয়ে আমাদের একটা কর্মসংস্থানের ব্যাপারে একটা ঘোরতর চিন্তা আছে, সেটাই একটা বাস্তব। যেহেতু এখন কোটি কোটি মানুষ মানে শিক্ষিত বেকার, আমাদের চাকরি প্রার্থী, তাদের কর্মসংস্থান নেই, তাই এই জায়গাটা আমাদের একটা শঙ্কা আছে। কিন্তু পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে তো আমরা আমাদের দরজা বন্ধ রাখতে পারি না। সুতরাং আমাদেরও কিন্তু পৃথিবীর তালে তাল মিলিয়ে শুধু এগিয়ে যাওয়া নয়, ভারতকে বিশ্ব সভায় শ্রেষ্ঠত্বের আসনে কিন্তু বসাতেই হবে। সেটা বিশ্ব শান্তির পক্ষে কল্যাণকর। এটা আমরা মানে বারে বারে জানি এবং আমরা কিন্তু বলি যে ভারতবর্ষ কখনো কিন্তু কোনো দেশকে আক্রমণ করেনি। ভারত বরাবর শান্তির পূজারী, মানবতার পূজারী। সুতরাং আমরা এই কথাগুলোই তো আমাদের কবিতায়, আমাদের সঙ্গীতে বারে বারে তুলে ধরতে চাই। সেটাই।
তো এবার একটু আপনার কাছে শুনতে চাইবো যে আপনি তো বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, যে যারা ধরুন সামাজিক কাজ করছে, রক্তদান শিবির থেকে শুরু করে তার সঙ্গে বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ, আবৃত্তি শিল্প নিয়ে কাজ। তো সেই ব্যাপারটা একটু বলুন যে আপনি কাদের সঙ্গে যুক্ত, তারা কিরকম কাজ করছে। আমি তো মিদনাপুর শহরে থাকি, ওখানে আমি রক্তদান যে শিবির হয় ওদের সাথে আমি যুক্ত আছি, ওদের কর্মকাণ্ডের সাথে আমিও নিজে ইনভলভ থাকি। আমার খুব ভালো লাগে এই কাজগুলো করতে। তাছাড়া দুস্থদের আমাদের আমি যেখানে কাব্যকলা একটা সংগঠন আছে, কবিতার একটা সংগঠন, তার মাধ্যমে দুস্থদের বছরে একবার জামা কাপড় দেওয়া হয়, রক্তদান শিবির করা হয়, এবার আবার চুলদানও করা হলো। ভালোই সাড়া মিলেছে, ছোট ছোট মেয়েরা দিয়েছে চুল, খুব পজিটিভ লাগলো সেটা, যে মেয়েরা এগিয়েছে, ছোট 7-এ পড়ে 6-এ পড়ে, এত বড় বড় চুল আছে, এসে দিয়ে দিল, তারা এইটুকু চুল করে নিল, করে নিয়ে দিয়ে গেল। খুব ভালো লাগলো দেখে যে এই ফার্স্ট করা হলো, এই বছর প্রথম করা হলো চুলদানটা। রক্তদান তো প্রত্যেক বছর হয়, খুব ভালোভাবে হয়, ভালো সাড়া পাওয়া যায়। তাই এটাও একটা আমরা একটা কি বলবো সামাজিক কাজ করি। আর এমনি আমি যুক্ত আছি কোচবিহারে তার মূল অফিস, যেটা আপনারা সকলেই হয়তো জানেন, ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি একটা সংগঠন আছে, তার আমি সেন্ট্রাল কমিটিতে আছি এবং পশ্চিম মেদিনীপুরের কনভেনার হয়ে আছি। নজরুলকে মানুষের কাছে, রবীন্দ্রনাথ মানুষের কাছে খুব মানে কি বলবো, মানুষের অনেকেই আর কি চেনেন জানেন সব কিছু, নজরুল নিয়ে সে একটু কম আছে, সেই কমটা যাতে না থাকে সেই জন্য এই একাডেমির মাধ্যমে আমরা নজরুলের চিন্তাধারা, নজরুলের কাজকর্ম, নজরুলের গান, কবিতা, আলোচনা সব কিছু আমরা জেলায় জেলায় আমরা এগুলো কিন্তু করে থাকি। আমিও ওখানে 5 দিন ব্যাপী করে মেলা হয়, মেলা বলতে জামা কাপড়ের মেলা না, মানে নজরুল নিয়ে 5 দিন ব্যাপী ওখানে অনুষ্ঠান হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে। আমি প্রত্যেকটাতেই যাওয়ার চেষ্টা করি এবং পুরোটাই থাকি, আমি নিজেও অংশগ্রহণ করি এবং খুব ভালো লাগে। বর্তমানে যে সংঘাতময় দিন আমরা অতিক্রম করছি, নজরুল ছাড়া কি আর সেখানে মানবতার কারিগর বলা যেতে পারে আমাদের দিশারি, উজ্জ্বল দিশারি রবীন্দ্রনাথ এবং নজরুল, যে আমাদের প্রকৃত আমাদের মানুষের পরিচয়, যে মনুষ্যত্ব, তার জয়গান তারা গেয়ে গেছেন বিভিন্ন সঙ্গীতে, তাদের বিভিন্ন রকম সৃজনশীলতার মধ্যে দিয়ে। এই দুজনকে না চিনলে, না জানলে আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না, এইটুকু বুঝেছি, তাই না? নজরুল এবং রবীন্দ্রনাথকে আমরা যদি ভালো করে না চিনি, না জানি, অবশ্যই আমাদের তো এটা সকলের দায়বদ্ধতা যে আমরা যেরকম আমাদের মহান কবি সাহিত্যিকদের যেরকম চিনব, শুধু তাদের কবিতা পড়া নয়, তাদের জীবনাদর্শ যেভাবে আমরা অনুসরণ করব, সেটা কিন্তু আমরা সেরকম আমাদের যে মহান স্বাধীনতা সংগ্রামী, যারা দেশকে ভালোবেসে, যারা নিজের জীবনকে আত্মাহুতি দিয়েছিলেন বলতে গেলে। এবং আমার মনে পড়ছে, আমি মানে কয়েকদিন আগে বোধহয় ফেসবুকে আপনার ছবি দেখছিলাম, আপনি বোধহয় একেবারে খুব সম্প্রতি আন্দামান ঘুরে এসেছেন, এবং আন্দামান কথা মনে হলেই আমাদের যেরকম সেই নীল সমুদ্র হাতছানি দেয়, সেরকম কিন্তু পরক্ষণেই আবার মন এক তীব্র বিষাদে ভরে যায়। একদম ঠিক কথা বলেছেন আপনি, নীল সমুদ্র মন ভরিয়ে দিল। যেই মাত্র সেলুলার জেলেতে গেলাম, মানে মনটা যে এতটাই খারাপ হলো, ওদের সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি আমি, যে কি অপরিসীম কষ্ট পেয়েছে ওরা শুধু দেশের জন্য, এই দেশটাকে স্বাধীন করার জন্য। তো কি স্বার্থ, কি অত্যাচার করা হয়েছে তাদের উপরে, এবং তাদের বয়স কি। আমি যখন গেছি প্রথম দিন আমি গেছি যে মিউজিয়ামে, যেখানে সমস্ত আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা
যাদের ফাঁসি হয়েছিল, তো সেই যখন ছবিগুলোর পাশ দিয়ে আমি হাঁটছি, তো তখন কারোর বয়স 22, 24, 26 একদম young। এবং বেশিরভাগ সিংহভাগ বাঙালি। তো সত্যি কথা বলতে কি না, আমি না তাকাতে পাচ্ছিলাম না, আমার চোখ জলে ভরে যাচ্ছিল এবং একটা অপরাধ বোধ কাজ করছিল, অপরাধ বোধ কাজ করছিল যে আপনারা তো একটা স্বপ্নের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তো আমরা 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 কি আপনার স্বপ্নের সেই রূপদান করতে পারছি? আমরা পারছি না, আমরা ব্যর্থ হচ্ছি বারে বারে। এই অপরাধ বোধ আমাকে কিন্তু কয়েকটা দিন তাড়া করেছিল একদম। এবং মানে আমি বোধহয় এটাকে বোধহয় হ্যাংওভার বলে, তো আমি এরকম একটা মধ্যে চলে গিয়েছিলাম। তো পরবর্তীকালে আবার এখান থেকেই আমাদের ঘুরে দাঁড়াতে হলো যে না, আমাদেরই কিন্তু দায়বদ্ধতা যে আপনাদের সেই স্বপ্নকে সাকার করার। তো তখন কিন্তু আবার নতুন করে ঘুরে দাঁড়ালাম এবং মানুষকে বোঝালাম যে এককভাবে আমরা কেউ কিছু করতে পারবো না, আমাদের সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সেখানে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু হয় না, সেখানে সমস্ত মানুষ আমার স্বজন। আমরা এটাই তো আমাদের গান কবিতায় রবীন্দ্রনাথ, নজরুল, গান আর কবিতা দিয়ে কিন্তু আমরা সমাজকে অনেক জাগিয়ে তুলতে পারি। অবশ্যই আপনি বলুন না, বন্দে মাতরম, ওই কথাটার মধ্যে কতটা জোর আছে আগে বলুন। মাকে বন্দনা করা, দেশ মাতৃকাকে বন্দনা করা, ভাষা জননীকে বন্দনা করা, ওই গানটা গাইতে গেলেই শরীরে কাঁটা দিয়ে আমার বসু মাতাকে বন্দনা করা, যেটা ইউনিভার্স। এখন পৃথিবীর কোন দেশ এককভাবে বাঁচতে পারবে না, তাই নয়? এখন সবাই সবার উপর নির্ভরশীল। সাম্প্রতিক যে যুদ্ধ, তার যে ভয়াবহতা, কত কত মানুষ মারা গেল, কত কত স্কুল এবং তার একেবারে বাচ্চা যারা কিছু জানে না, তারা চিরতরে হারিয়ে গেল, ধ্বংসপ্রাপ্ত হলো। এটা কি সভ্যতা? এটা সভ্যতা? এটা তো আমাদের ঘৃণা হয়। এই সভ্যতার কি বলবো, কত কত মানুষের কত নিরলস প্রয়াসের, স্কুল শুদ্ধ উড়িয়ে দিল একদম। হ্যাঁ, এগুলো কি ঠিক? এগুলো তো আমি বুঝতে পারি না। বিশ্ব শান্তির একটা খুব প্রয়োজন আছে। বিশ্বটা তো অশান্তিতে জ্বলবে কেন? গ্লোবাল ভিলেজ হয়ে গেছে এখন, পৃথিবীটা হাতের মুঠোই হয়ে গেছে। না, আমি একটা কথা বারে বারেই বলি যে অন্তঃকরণ মানসিকতায় বড় হতে হবে। শুধু সামরিক ভাবে যে শ্রেষ্ঠ, অর্থনীতিতে শ্রেষ্ঠ, তার কিন্তু দায়বদ্ধতা যে আমার চারপাশের দেশগুলোও যাতে শান্তিতে থাকে, ভালো থাকে এবং তারাও যাতে মানবিক মর্যাদায় বাঁচে। সুতরাং আমি দাদা হয়ে আমি তাদের মাথায় কি বলবো, চেপে বসবো, আধিপত্য বিস্তার করব, সেটা কিন্তু এক সময় ছিল যে সাম্রাজ্যবাদী শক্তি। এখন কিন্তু সেটা হলে হাজার মানুষের কিন্তু সমবেত প্রয়াসে তারাও কিন্তু প্রাকৃতিক নিয়মে ধ্বংস হবে। সুতরাং আমরা ভারতবর্ষ, আমরা চাই আমরা বিরাট শক্তিশালী হব, কিন্তু হব কেন না বিশ্ব শান্তির জন্যে, সবাই যাতে ভালো থাকে তার জন্যে। শুধু আমরা ভালো থাকবো এটাতে কোনো ভারতবাসী হিসেবে আমরা বিশ্বাসী নই। আপনি কি বলেন? একদম, ভারতবাসী হিসেবে আমাদের তো, ভারতবাসী এমনিতে আমরা শান্ত, মানে কি বলবো, সব শান্তি চাই। ভারতবর্ষ হচ্ছে শান্তির দেশ, কখনোই অশান্তি চাই। সবাই তার নিজের নিজের অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি লাভ করুক, কেমন করুক, এবং কিন্তু আমি বলতে চাই হিংসাটা কেন থাকবে? একজন দাদাগিরি করাটা, হিংসা আনাটা, এটা যে কোনো ক্ষেত্রে, ছোট থেকে বড় দেশ পর্যন্ত কারোরই। ছোট মানে যার অর্থ আছে, যার বল আছে, সে ছোটদেরকে, দুর্বলকে গিলে ফেলবে, এটা কোনোদিনই মানা যায় না। তোমার আছে, তুমি থাকো, তোমার কিছু কাজ করবে। যার অর্থ আছে, বলিয়ান যে কোনো দিক দিয়েই বলিয়ান যে তার একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, তার একটা কাজ করা উচিত, যেটা আমরা শিক্ষা জগতে আমরাই তো করি না, আমরা তো করে আসছি। আমরা এই শিক্ষাটা দিতে পেরেছিলাম বলে আজকে কিছু ছেলে মেয়ে সেই আদর্শে মানুষ হয়েছে। না, তারাও সমাজের বুকে সেই আদর্শটাকে তারই প্রতিধ্বনি ঘটাতে পারছে। হ্যাঁ, পারছে, তারা চাইছে সেভাবেই হোক, নিজেদেরকে তৈরি করতে পেরেছে, এইটাই আর কি। অবশ্যই। তো আমরা কি আপনার কাছে আর কোনো কবিতা আজকে শুনবো, না কোনো সঙ্গীতের একটু অংশ শুনবো? না, সঙ্গীতটা এখন আমার করবার
হ্যাঁ, এখানে অবশ্য সেরকম ব্যবস্থাপনা নেই। সঙ্গীত হবে তো না। আপনি আপনার কোনো মেমোরেবল স্মরণীয় মুহূর্ত স্কুল জীবনের বা আপনি ধরুন সাংস্কৃতিক জগতে এরকম কিছু আমাদের একটু শেয়ার করতে পারেন? মানে স্কুলের অ্যাচিভমেন্ট থেকে বলতে পারি যে নিরলস পরিশ্রম করে আমাদের স্কুল একটা কি বলবো, শহরের মধ্যে স্কুল না, শহর একটা আমাদের মিদনাপুর শহর থেকে 35 কিলোমিটার দূরত্বে একটা স্কুল, বুঝতেই পারছেন যে খুব একটা অগ্রণী নয়। সেই রকম জায়গার থেকে মেয়েগুলোকে আমরা তৈরি করে ওই যে মক পার্লামেন্ট বলে যেটা ছিল, নিশ্চয়ই এখনো আছে মনে হয়, ওটাতে আমাদের মেয়েগুলোকে একদম রাজ্য স্তর পর্যন্ত পাঠাতে পেরেছিলাম। এটা তার জন্য ওইটা একটা খুব ভালো জিনিস ছিল, যাতে এই পার্লামেন্ট বা এই যে আমাদের পুরো এটা সবাই জানতে পারলো এবং মেয়েরা এত সুন্দর পার্টিসিপেট করেছিল, আগ্রহী ছিল, ওই মেয়েগুলোকেও আমরা আনতে পেরেছিলাম এইটাতে। সেই যে আনন্দটা পেয়েছিলাম, প্রত্যেক স্টেপ বাই স্টেপ আমরা উঠেছিলাম। প্রথমে তো স্কুলগুলোর মধ্যে হলো, স্কুল থেকে আমরা চলে গেলাম মহকুমাতে গেলাম, মহকুমা থেকে জেলায় গেলাম, এই যে পরপর স্টেপ গেলাম, আমরা যে আনন্দটা পেয়েছি সেই আনন্দটা সত্যিকারের মেয়েরাও এখনো মনে রাখে। আর আমার কাছেও এটা জীবনের বোধহয় সবচেয়ে আনন্দের স্মরণীয় একটা দিন পাওয়া যাবে। প্রচন্ড আনন্দ পেয়েছিলাম। আর আমি আরেকটি ব্যাপার জানি, সেটা হচ্ছে যে আপনার ছোট কন্যা, সে তো আপনাকে খুব মানে উৎসাহিত করে। আপনার এই ব্যাপারটা আমার আজকে বলাই হয়নি, ক্ষেত্রে একটা বড় রকম প্রেরণা বা চালিকা শক্তি। একদম, তাহলে এটা আগেই বলতে হয়। এবং সেও আমার কবিতার ভক্ত, সেটাও আমার কাছে একটা প্রাপ্তি। তো একটু তার ব্যাপারে বলুন। হ্যাঁ, আমার ছোট মেয়ে মেহুলি, ও তো ইঞ্জিনিয়ার, বর্তমানে ব্যাঙ্গালোরে কাজ করে, আইটি সেক্টরে বড় পোস্টেই কাজ করে, এস্টাবলিশড। ও অনেক লড়াই করে মানুষ হয়েছে, দাঁড়িয়েছে, আমার অবদান নিশ্চয়ই ছিল। কিন্তু হচ্ছে আমার মেয়েকেও মানুষ করার পেছনেও হয়তো আমারও একটা নিরলস পরিশ্রম সব ছিল, যে কারণে মেয়েটাকে আমি ভালো করে মানুষও করতে পেরেছি। যখন করোনা হলো তখন তো ঘরে বসে গেলাম, তখন ওই মেয়েই আমাকে প্রথম ফেসবুক দেখে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলো, মা শেখাচ্ছি, তুমি একটু ঢুকে যাও না, তুমি শেখো, করো। এই করতে করতে আমাকে জোর করে করালো। আমি কিন্তু একটু সত্যিকারের ওই স্কুলের গণ্ডির ভেতরেই আমার জীবন ছিল, আমি তার বাইরে খুব একটা আমি বিস্তার লাভ করার ইচ্ছাও ছিল না, ওখানেই আমার সব। যখন করোনাতে বসে গেলাম তখন ওই মেয়ে আমাকে মানে কি বলবো, ওই মানে জলে ঠেলে দেওয়ার মতো, সাঁতারে না জানলে জলে ঠেলে দিলে যেমন আমাকে সেই রকম, তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি সেটা করো, তুমি এটা পোস্ট করো, এটা রেকর্ড করো, করে পোস্ট করো। এই করতে করতে আমার সোশ্যাল মিডিয়ায় পা দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় পা দিতে দিতে আপনি জানেন প্রথম আপনার সাথে আমার পরিচয় হয় এবং আমার মেয়েও আপনার কবিতার খুব ভক্ত। এই তারপর থেকে আমার এবারে জার্নি শুরু হয়ে গেল আর কি। না, এবং আরেকটি খুব আমার মনে পড়ছে যে মেহুলির বোধহয় বিবাহ বার্ষিকীতে সাধারণভাবে যে কনভেনশনাল যে প্রথা, তার বাইরে গিয়ে আপনারা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। তো এটাও একটা কিন্তু একটা অনন্য সামাজিক বার্তা পৌঁছে দিচ্ছে, যে আমরা অনেকেই জানি যে বিবাহ বার্ষিকী বা এরকম কোনো অনুষ্ঠানে অনেকেই বৃদ্ধাশ্রমে গিয়ে বা যেখানে অনাথ শিশুরা থাকে তাদের মধ্যে গিয়ে সেটাকে অন্যভাবে পালন করেন। তো সেক্ষেত্রেও আপনারা একটা ভালো কাজ করেছেন, একটা নজির সৃষ্টি করেছেন। তো এর জন্য আপনাকে আমি শুভকামনা জানাবো। এটা আমার মাথায় এলো, ওদের আসতে বলেছিলাম, ওরা বললো পারবো না আসতে। ঠিক আছে, যখন আসতে পারলো না তখন আমি ভাবলাম এই দিনটা কি করা যায়, এই দিনটাকে তো তাহলে একটু অন্যভাবে উদযাপন করলে হয়। আমার মাথায় এলো তাহলে একটা ভালো কাজ কিছু করতে হবে। তখন ওদের সাথে আলোচনা করলাম ব্লাড ডোনেশন ফোরামের সাথে, ওরা বললে হ্যাঁ দিদি খুব ভালো প্রস্তাব। তা ওদের সহযোগিতায় অনুষ্ঠানটা প্রচন্ড সুন্দর হয়েছিল। আমি মানে কি বলবো, ব্যক্তিগতভাবে ওদের কাছেও আমি ঋণী। হ্যাঁ, আমি জানি চিত্তরঞ্জন দা এরকম অনুষ্ঠান করেন, এই সংস্থার কর্ণধার, এবং আমি ওই সংস্থারই আমি ভাইস প্রেসিডেন্ট হয়ে আছি। ওই কাব্য কলা যে এটা রয়েছে আমাদের,
কবিতার তো আপনাদের প্রতিষ্ঠান। সারস্বত অভিযাত্রা এভাবেই এগিয়ে চলুক। হ্যাঁ। এবং আমরা চাইব যে এখন আমরা যে একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই অন্ধকার মেঘ কেটে যাক এবং মানুষের মধ্যে মনুষ্যত্বের স্ফুরণ ঘটুক এবং মানুষ মানবিক হয়ে উঠুক এবং সহমর্মিতা নিয়ে দেশ এবং জাতির গঠনে মানুষ এগিয়ে চলুক। একটা সময় আমি একটা কবিতায় লিখেছিলাম, কবিতা আমায় দিয়েছে আত্মজন, হাজার বন্ধু ব্যাপ্ত বিশ্ব জুড়ে, কবিতার আলো শিখিয়েছে ভালোবাসা সীমান্তহীন শব্দের উৎসবে। আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার জীবনের অনেক কথা, কবিতা যাপনের অনেক কথা আমাদের শোনালেন। আমরা অবশ্যই এবং আমাদের শ্রোতা বন্ধুরা অনেকেই অনুপ্রাণিত হলেন যে মানুষ ইচ্ছে শক্তির মাধ্যমে সব কিছু করতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের যদি উইল ফোর্স থাকে তাহলে কিন্তু তার কাছে কোনো কিছুই অসাধ্য নয়। আমরা আজও তাকে পরম শ্রদ্ধায় নত শিরে শ্রদ্ধা করি। আমিও বিবেকানন্দের এটাই মেনে চলি যে লক্ষ্য যদি স্থির থাকে, পরিশ্রম যদি করে যাই, তাহলে একদিন ফল পাবো। তিনি বলতেন, সব শক্তি তোমার মধ্যে আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কারো নির্দেশ ছাড়াই। উঠে দাঁড়িয়ে তোমার ভিতরকার দেবত্বকে প্রকাশ করো। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম। ধন্যবাদ, খুব খুশি হলাম।